আজকে দু তিনটে পয়েন্ট নিয়ে একটু আলোচনা করব। আমার প্রতিবেদনটা মন দিয়ে দেখবেন, শেষ পর্যন্ত শুনবেন আমার কথাগুলো। আচ্ছা, এই যে বিনীত গোয়েলকে যে সরিয়ে দিল, এতে কি মমতা ব্যানার্জি অস্বস্তি বাড়লো না কমলো? এটা নিয়ে আমার প্রথম আলোচনা। দ্বিতীয় আলোচনা, সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে যে সাব ইন্সপেক্টর অফ পুলিশদের একাংশ মানে বেশ বড়সড় একটা একাংশ, তারা কিন্তু একটা মানে চিঠি সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে যে তারা কিন্তু কী কষ্টের মধ্যে আছে সেটা প্রকাশ করেছে। আর তৃতীয় কথা, আজকে ডিক্লেয়ার্ড হলো এক দেশ এক ভোট। মোদিজি আজকে পার্লামেন্টে সেটাকে পাস করেছেন। আগামী দিনে আমাদের সারা ভারতবর্ষে এক দেশ এক ভোট হবে। নমস্কার, আমি তুষার ভট্টাচার্য, আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স। আপনাদের মনের কথা বলে, আপনাদেরকে ভাবতে সাহায্য করে। আমরা বাঙালিরা ভাবতে ভুলে গেছি। না ভাবলে কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা সঠিক জায়গায় নিয়ে যেতে পারবো। আর আমি আপনাদের ভাবনার খোরাক যোগাই, তাই ভাবতে আমাদের হবেই, ভাবতে থাকুন। দেখুন, মমতা ব্যানার্জি জুনিয়র ডাক্তারদের চাপে পড়ে বিনীত গোয়েল কলকাতা পুলিশ কমিশনারকে সরিয়ে দিয়েছিল। সেই পদ থেকে সরিয়ে স্পেশাল টাস্ক ফোর্সের এডিজি করেছে। দেখুন, একটা এসপিকে বা আইপিএস অফিসারকে কোথা সরালো কি গেল তাতে কিচ্ছু যায় আসে না। দক্ষিণ দিনাজপুরের এসপিকে যদি উত্তর দিনাজপুর বা বর্ধমানের এসপি করে, তাতে কি যায় আসে? এসপি কিচ্ছু যায় আসে না। সুতরাং ওই সিপি থেকে এডিজি করে দিল কি না করে দিল, তাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু যায় আসে কোথায়? যায় আসে এই সিপিকে সরিয়ে দেওয়াতে কলকাতা পুলিশ পুরো কালিমা লিপ্ত হয়ে গেল। কারণ কলকাতা সাধারণ মানুষের মধ্যে একেবারে গেঁথে বসলো যে কলকাতা পুলিশের বিনীত গোয়েলের দ্বারাই এটা হয়েছে। এই কি হয়েছে? এই যে প্রমাণ লোপাট, আরজিকর কাণ্ডের অভয়ার খুন ধর্ষণের প্রমাণ লোপাট হয়েছে। আরেকটা জিনিস হলো সেটা হচ্ছে যে দোষ করলাম আমি বা দোষের ভাগিদার থাকলাম আমি, কিন্তু আমি দেখলাম যে আমি যাকে দিয়ে কাজটা করালাম সে যদি থাকে, পরবর্তীকালে যদি কোনো সমস্যা হয়, তার থেকে তাকে সরিয়ে দাও, এখান থেকে নতুন কাউকে এনে বসাও, সে যদি ধামাচাপা দিতে পারে। কারণ এখন যে আন্দোলনের ঢেউ আছে, তাতে হয়তো বর্তমান যিনি ওই পদে থাকতেন বা ছিলেন, তিনি হয়তো অতটা সাহস পেতেন না। এবার একে দিয়েও আবার এই মনোজ ভার্মাকে দিয়েও যে কী কাজ করাবে, কেন মনোজ ভার্মার আগের ইতিহাস আমরা জানি, আমি এসবের মধ্যে যাচ্ছি না। বিরোধীদের কীভাবে কন্ট্রোল করতে হয় তিনি খুব ভালো করেই আমাদেরকে দেখিয়েছিলেন। তিনি বামফ্রন্ট আমলেও ছিলেন। তো মনোজ ভার্মার সম্বন্ধে আমি কিছু বলবো না, তিনি কেমন ব্যক্তি, কী কাজ করলেই আবার বুঝতে পারবেন। তবে বিরোধীদের সাবধান থাকাই ভালো। কিন্তু এটা তো প্রমাণ হয়ে গেল যে ওই কলকাতা পুলিশ কলঙ্কিত। ওসি টালা থানা অভিজিৎ মণ্ডল ধরা পড়ল, পরের দিন সবাই চলে গেল, কলকাতা পুলিশের একটা গ্রুপ অফ কলকাতা পুলিশ চলে গেল তার বাড়িতে, যে তাকে করতে, মানে তার পাশে আছি আমরা, ফ্যামিলি অমুক তো সব বলতে। সেই জায়গায় সে কী হয়েছে না হয়েছে পরে জানতেই পারা যাবে সব। এখন আর কেউ মানে কোনো কিছুই আর ওরকম থাকে না যে হয়তো দুদিন পরে জানতে পারবো, কিন্তু সবাই জানতে পারবে। আমি একটা প্রতিবেদন করেছিলাম, সেটা দেখে নেবেন যে আমি ওই কী বলেছিলাম, যে কী অ্যাসপেক্টে যেতে পারে আর কি হতে পারে, এটা একটা আইডিয়া দিয়েছিলাম। মানে এটা আমার ব্যক্তিগত মতামত, যে আমরা যা দেখি, এই যা দেখতে পাচ্ছি গত 11, 12, 13, 14, 15, 16, 17 বছর ধরে এই একই জিনিস বাঙালি দেখে আসছে। প্রায় 20 বছর হয়ে গেল এই বামফ্রন্ট সরকারের, লাস্ট 6-7 বছর, আর এদের 13 বছর। তো মানুষ একদম শেষ হয়ে গেছে, আর মানুষের মেরুদণ্ড নেই। তো কি মনে হয়, দোষটা তো তার কলঙ্কিত হলো কলকাতা পুলিশ। অভিজিৎ মণ্ডলের পাশে কলকাতা পুলিশ আছে, কিন্তু সিপির পাশে কেউ নেই। আসলে দোষ করার পরে কেউ আর থাকে না, যখন সেই পথ থেকে সরে যাওয়া হয়, সিপির পাশে কেউ দাঁড়ালো না, কেউ যায়নি, আমরা দেখতে পাইনি। তা না হলে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেতাম যে হ্যাঁ, সিপির কাছে এই গেছে ওই গেছে। দেখবেন মনোজ ভার্মার কাছে সবাই ভিড় করবে, কিন্তু বিনীত গোয়েলের কাছে আর কেউ যাবে না।
এইবার এই জায়গাটায় যেটা ফ্যাক্টর সেটা হচ্ছে যে কলকাতা পুলিশ কিন্তু কলঙ্কিত হলো একে সরিয়ে দেওয়াতে, মেনে নেওয়া হলো হ্যাঁ ওর দোষ, সে ডাক্তারদের চাপে পড়ে হোক যাই হোক, দোষ না থাকলে কিন্তু মমতা ব্যানার্জি তাকে সরাতেন না, এটুকু শুধু মাথায় রাখেন। আমি তার যতটুকু স্টাডি করে তার রাজনৈতিক লাইফ স্টাডি করে দেখেছি উনি কিন্তু করতেন না, আর এই চাপের কাছেও নথি স্বীকার করতেন না। কখন করলেন? ঠিক আগের দিন সুপ্রিম কোর্টে কি দেখালেন যে এই করেছি আমি, কিন্তু যেটা করার সেটাই করেনি। আজকে আবার সব ডাক্তাররা যাচ্ছেন, আবার মনে হয় মিটিং আছে, সুরক্ষার জন্য কী করা যায় সেটা করবে। এবার আসি অন্য একটা প্রশ্ন। দেখুন সোশ্যাল মিডিয়াতে একটা খবর মানে একটা চিঠি ঘুরে বেড়াচ্ছে, সেটা হচ্ছে যে 1200 জন নিচুতলার পুলিশ, সেটা হচ্ছে সাব ইন্সপেক্টর র্যাঙ্কের পুলিশরা একটা চিঠি করেছে, এবং সেই চিঠিটা ভয়ঙ্কর চিঠি, এবং সেটাতে এটাও উল্লেখ করা আছে যে যে কোনো মুহূর্তে এই পুলিশ অফিসাররা একটা কিন্তু গণ আন্দোলন তৈরি করতে পারে, গণ আন্দোলন করতে পারে। তো এই যে পুলিশ, আজকে একটু আগের ঘটনা বলছি, কলকাতার এন্টালিতে বেধড়ক মেরেছে পুলিশকে। কারা মার খাচ্ছে একদম নিচুতলার পুলিশ কর্মীরা, কনস্টেবল, এসআই এই র্যাঙ্কে। আমাদের এই বর্তমান সরকার শুধু আইপিএস আইএএসদের তোষণ করে চলে, তাদেরকে ঠিক রাখে, আর ওরা নিচুতলাদেরকে চাপ দিয়ে এদেরকে কিন্তু সর্বনাশের পথে ঠেলে দিচ্ছে। এই যে আজকে 1200 সাব ইন্সপেক্টর দিয়ে যে চিঠিটা বেরিয়েছে, তাতে তারা কি বলছে ভোটের সময় তাদেরকে মানে যারা তাদের ইয়েটা লিখেছে যে পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টরস ব্যাকবোন, মানে যাদের মেরুদণ্ড আছে, ব্যাকবোন, কথাটা ভালো করে মাথায় রাখবেন, ব্যাকবোন, তারা বলছে যে আমাদেরকে 1200 বর্তমানে 1200 আর কি 1200 সাব ইন্সপেক্টরকে ভোটের সময় নিজের জেলা থেকে অন্য জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছিল, এবং ভোট শেষ হওয়ার পরে যখন ভোটের মডেল কোড অফ কন্ডাক্ট এমসিসি যখন থাকে না, মানে ভোট শেষ হয়ে গেল, রেজাল্ট ডিক্লারেশন হয়ে গেল, সরকার গঠন হয়ে গেল, তারপরে মডেল কোড অফ কন্ডাক্টটা উঠে যায়। তখন যখন উঠে যাবে তখন আবার যারা যে ডিস্ট্রিক্টে কাজ করতো তাদেরকে সেই ডিস্ট্রিক্টে ফিরিয়ে নিয়ে আসার কথা। এটা রুটিন একটা এক্সারসাইজ পুলিশে, কিন্তু এই 1200 এসআইকে কিন্তু এখনও জেলায় ফিরিয়ে আনা হয়নি। এবং তারা এটাও বলেছেন যে শুধু 1200 জন, ওদের কাছে খবর আছে 1200 জন আছে, ওরা বলেছে আরও অনেক আছে, কিন্তু ওইখানে একটা মারাত্মক কোশ্চেন তারা করেছে যে ভোটের মডেল কোড অফ কন্ডাক্ট শুরু হওয়ার আগে যারা চটি চাটা পুলিশ সাব ইন্সপেক্টর, এএসআই, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, কনস্টেবল, তাদেরকে জেলার পরিবর্তন হয় না, জেলা থেকে অন্য জেলায় ডিস্ট্রিক্ট ট্রান্সফার হয়নি, তাদেরকে ডিআইবি, ডিইবি, ট্রাফিকে এবং এই রকম জায়গায় কম্পিউটার সেল, এইসব জায়গায় তাদেরকে পোস্টিং করে দেওয়া হয়েছে, যাতে তারা টিএমসির হয়ে ভোটটাকে চালনা করতে পারে, দাদাগিরি করতে পারে। পরিষ্কার এই শব্দগুলি লেখা আছে, ভয়ঙ্কর তথ্য। আমি শুধু একটাই কথা বলবো যে আপনারা যেই লিখে থাকুন চিঠিটা, আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে, আমি একটাই কথা বলবো, নামগুলিকে প্রকাশ্যে আনুন, যারা এই দাদাগিরিগুলি করছে পুলিশের নামগুলিকে প্রকাশ্যে আনুন। আপনারা তো জানেন যেভাবে আপনাদের চিঠিটা ভাইরাল হয়ে গেছে, আপনারা শুধু বলবো নামগুলি প্রকাশ্যে আনুন। এখন বাংলার যে অবস্থা আছে তাতে কিন্তু আমার মনে হয় আপনাদের লাভই হবে। তাতে শুধু কাদের ভোটের সময় এই যে যারা চটি চাটা বা টিএমসি, আপনারা তো লিখেছেন টিএমসি করে, এরা ডাইরেক্টলি টিএমসি করে, তো যারা এই টিএমসিটা করে পুলিশ অফিসার, তাদের নামগুলি সোশ্যাল মিডিয়াতে সামনে আনুন। এই যে পাবলিক আছে না, এখন পাবলিক কিন্তু ক্ষেপে আছে। এন্টালির কথাটা বলছিলাম, বেধড়ক মেরে দিয়েছে পুলিশটাকে, একটা পুলিশকে না, দুটো পুলিশকে,
একাধিক লোক মিলে ঘিরে ধরে কি করছিল, ট্রাফিকে কাজ করছিল, তার হয়তো ওটা ডিউটি ছিল। কিন্তু এখন বাংলার যে অবস্থা, পুলিশকে মানুষ বিশ্বাস করছে না। তাদের কিন্তু তারা ওই যে 1200 সাব ইন্সপেক্টর যে চিঠিটা লিখেছে, তাদের সেখানে লিখেছে যে আমাদের পরিবার একটা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে পড়ে আছে, কখন কি ঘটে, আমরা বাইরে থাকি, আমাদের পরিবারের উপরে আক্রমণ আসতে পারে সাধারণ পাবলিকের, এই পুলিশ করি বলে। আমি এটা নিয়ে একটা আগেই করেছিলাম যে এখন কি মানুষ, আমার কাছে অনেক খবর আছে, অনেকেই বলে আর পুলিশের চাকরি করতে ভালো লাগে না, আমি রিটায়ার করতে চাই, কিন্তু ছেলেটার কিছু হয়নি, মেয়েটা কিছু করে না, কেউ বলছে পড়াশোনার মধ্যে আছে, কষ্ট করে করতে হবে। সেই ঘটনাগুলি আজকে উল্লেখ করা হয়েছে ওই চিঠিগুলিতে, ওই 1200 সাব ইন্সপেক্টর যে চিঠিটা করেছে সেই কথাগুলি উল্লেখ করা হয়েছে, যে কথাগুলি আমি আজ থেকে 15-20 দিন 1 মাস আগে বলেছিলাম আমার প্রতিবেদনে, যে এদের কি হবে। সবাই তো চটিচাটা নয়, মেরুদণ্ড আছে এদের, প্রচুর পুলিশের মেরুদণ্ড আছে, তারা কাজ করতে চায় কিন্তু করতে পারে না। এই সরকারের অনাস্থার জন্য, মানে তাদের কোনো পুলিশকে দিয়ে, পুলিশের কারা, আইপিএস ওসি পর্যন্ত কন্ট্রোল করে সরকার, তারপরে নিচে যারা আছে না তাদের সংখ্যাটা অনেক বেশি। আমি এটাও বলেছিলাম যে সব নন বেঙ্গলি অফিসার দেখবেন উপরে, আর এই নন বেঙ্গলি অফিসারগুলিকে দিয়ে বাঙালি পুলিশ যে কনস্টেবল আছে, সৈনিক যারা কনস্টেবল, এএসআই, সাব ইন্সপেক্টর, ওসি র্যাঙ্ক পর্যন্ত ম্যাক্সিমাম বাঙালি, ডিএসপি পর্যন্ত বাঙালি পাওয়া যায়, কারণ WBCS থেকে ডিএসপি হয়, ডিএসপি পর্যন্ত বাঙালি পাওয়া যায়। তার উপরে উঠে যান অ্যাডিশনাল এসপি, ডিআইজি, ডিজি, দেখুন একটাও নেই। রাজীব কুমার কে বাঙালি? না, বাঙালি না। এবার তার বাঙালির প্রতি সহানুভূতি থাকবে? তুমি মরো গিয়ে যাও, তার জাত নিয়ে সে চলবে। আমি জাতপাতের ব্যাপারে যাচ্ছি না, কিন্তু আমরা দেখতে পাই এবং দেখতে পাচ্ছি তো। আজকে সেটাই প্রমাণ করলো এই 1200 সাব ইন্সপেক্টরের লেখা চিঠি। যাই হোক, পুলিশের অবস্থা যেটা আমি আগে বলেছিলাম, এখনও বলছি, ভালো না। অ্যাসোসিয়েশনটা তুলে দিয়ে আরও সর্বনাশ হয়ে গেছে, সেটা তারা এখন বুঝতে পারছে। ওই 12 মাস চাকরি করে 13 মাসের মায়না পায় একটা পুলিশরা পায়, রেশন বন্ধ হয়ে গেছে, ছুটি ছাটা নেই বললেই চলে, সমস্যা অনেক, রিক্রুটমেন্টও তো বন্ধ। যাই হোক, এটা গেল পুলিশদের ব্যাপার। পশ্চিমবঙ্গ এখন একটা আগ্নেয়গিরির উপরে বসে আছে, এত আক্রমণ। আরেকটা ছোট্ট কথা বলি, দেখুন কীরকম আক্রোশ হয়ে গেছে মানুষের আক্রোশ। পুলিশ তো ছাড় দেন, আজকে মমতা ব্যানার্জিকে ওই পাঁশকুড়াটা কোথায় বন্যা দেখতে গেছিল, সেখান থেকে ভেগে আসতে হয়েছে। মহিলারা এমন তাকে ভাষা প্রয়োগ করেছেন যে আপনি এখানে কি ন্যাকামো মারতে এসছেন, এইরকম ধরনের ভাষা প্রয়োগ করেছে। তো পালস বুঝতে গেছিলেন মমতা ব্যানার্জি যে এত কিছু ঘটনা হলো, পাবলিকের পালসটা এই। দৌড়ে পালিয়ে গাড়িতে উঠে আর এক মুহূর্ত দাঁড়ায়নি, পুরুষরাও প্রতিবাদ করেছে সেখানে। ওই খিচপেরি ফটো, ওই জলের মধ্যে এতটুকু দাঁড়িয়ে আমার ফটো তুলো, তারপরে ওটা সোশ্যাল মিডিয়াতে নিউজ ব্রডকাস্টিংয়ে ভাইরাল করে দেওয়া যে আমি কত তো এটা আমরা অনেক দেখেছি, আমরা জানি। তো যাই হোক, আমার এখানে কোনো বক্তব্য নেই, আমার বক্তব্যটা এখানেই যে মাননীয়াকে বোঝা উচিত। এত কিছুর পরেও তিনি যদি বাঙালি মানুষের, এই যে পশ্চিমবাংলার মানুষের পালসটা না বুঝতে পারেন, তাহলে আমার কিন্তু মনে হচ্ছে যে কোনো একটা জায়গায় ভুল হয়ে যাচ্ছে সরকারের। এটাকে একটু চিন্তা ভাবনা করে একটা ডিসিশন নেওয়া দরকার। মানুষের পালস কিন্তু আর টিএমসির প্রতি সদয় নেই। এখন যদি 1,000 টাকা 3,000 টাকাও করে দেয়, তাও আমার মনে হয় মানুষ ওই লক্ষ্মীর ভাণ্ডার আর কি, মানুষ আর সাপোর্টিংয়ে থাকবে না। এইবার যেটা আসছে, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে যে আজকে পার্লামেন্টে একটা অতি গুরুত্বপূর্ণ একটা বিল আজকে পাস হয়ে গেল, সেটা হচ্ছে এক দেশ এক ভোট। এবার আর ওই পার্লামেন্ট ইলেকশন, অ্যাসেম্বলি ইলেকশন আলাদা আলাদা সময় হবে না। এবং এইখানে ভাষণ দিতে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে একদম বিরোধীদের ধুয়ে দিয়েছেন। তারা যে ওই ইভিএম টেম্পারিং হয়, ইভিএম ওই হয় সেই হয়, ইভিএম নিয়েও আমার একটা
প্রতিবেদন আছে, দেখে নেবেন। ইভিএম হ্যাক করা যায় কি যায় না সেটা নিয়েও করেছি। ইভিএম হ্যাক করা যায় না, যতই বলুক। আজকে যদি ইভিএম হ্যাক করা যেত তাহলে কি টিএমসি এখানে রাজত্ব করতো? কারণ ওটা তো সেন্ট্রাল বিইএল, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বানায়, আর ইসিআই বানায়। ইসিআই বলতে ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। তো এটা তো ভারত সরকারের। তো ওখান থেকে তো টেম্পারিং করে ওই করে নিয়ে চলে আসে এখানে। সব কটা বুথেই তো তাহলে বিজেপি জিতে যেতে পারত, বা যেসব জায়গায় কংগ্রেস জিতেছে, অন্যান্য দলগুলি জিতেছে, তারা তো সেখানে বিজেপি জিতে যেতে পারে। তো এইসব ফেক কথা। 113টা মানে ইভিএম চালু হওয়ার পর থেকে আমি যতটুকু আমার কাছে খবর আছে 113টা বিধানসভা ইলেকশন হয়েছে এই ইভিএম মেশিনে। তাহলে 113টা থেকে বিজেপি জিতেছে। মানে ভালো করে বুঝবেন, 113 বার, 13টা মানে 113 বার, 113 বার ইভিএম দিয়ে ভোট হয়েছে, এবং 113 বারে কিন্তু পরিবর্তন হয়েছে। আর পার্লামেন্ট ইলেকশন হয়েছে 4 বার। তার মধ্যে কংগ্রেসও এসছে, এরাও এসছে। 1 বছর কংগ্রেস এসছিল, তারপরে 3টা ফেজে বিজেপি করছে। তো সুতরাং ইভিএম হ্যাক করা সম্ভব না। আর এই এক দেশ এক ভোট হওয়াতে কিন্তু অনেকেরই কিন্তু এইবার গল্পটা শেষ। কারণ এক ভোট, এক দেশ এক ভোট, মিনিংটা বুঝতে হবে। মিনিংটা হচ্ছে এক দেশ এক ভোট, কন্ট্রোলিং অথরিটি সেন্ট্রাল গভর্নমেন্ট। এই যে অ্যাসেম্বলি ইলেকশনে কি হয় প্রত্যেকটা রাজ্যে, শুধু বাংলা না, আমি সব রাজ্যের কথাই বলছি। অ্যাসেম্বলি ইলেকশনে কী হয়? অ্যাসেম্বলি ইলেকশনে দায়বদ্ধতা থাকতো এতদিন ধরে স্টেটে, রাজ্য ইভিএম কোন ইভিএম দেবে। যেমন M3 ইভিএমে এবার অত্যাধুনিক ইভিএমে ভোট হলো লোকসভা ইলেকশন। এবার দেখুন লাস্টে 2021 সালের শেষে যে 22 সালে মনে হয় যে পুরসভা নির্বাচনগুলি হলো পশ্চিমবাংলায়, একদম ঘাটিয়া মেশিন দিয়ে পড়ে, সব থেকে নিম্নমানের, যখন ওগুলি রিজেক্টেড মেশিন, সেই মেশিন দিয়ে ভোট হলো। ওটাতে ম্যানিপুলেট করা যায়। কীভাবে করা যায়? ওটাকে খোলা যায়, ওটা টেম্পারিং করা যায় ভোটের পরে, কিন্তু ভোটের পরে। এবং সেটাই হয়েছে জায়গায় জায়গায়। সবই 107টা দখল করে নিয়েছে শাসক দল। বাকিদেরকে ওই কোনো জায়গায় 2টো সিট বামপন্থ পেয়েছে, কোনো জায়গায় 4টা বিজেপি পেয়েছে, কোনো জায়গায় 1টা কংগ্রেস পেয়েছে। এইভাবে হয়েছে। মানে পুরসভা পায়নি, মানে একটা ওয়ার্ড পেয়েছে। এরকম 66 না 68টা ওয়ার্ডে জিতেছে বিজেপি। তো এই হচ্ছে ব্যাপার। এইবার কি হবে? এবার যখন কন্ট্রোল করবে সেন্ট্রাল গভর্নমেন্ট ইলেকশনটা, মানে এই যে ওয়ান নেশন ওয়ান ভোট, এটা যখন কন্ট্রোল করবে সেন্ট্রাল গভর্নমেন্ট নিজে, মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তখন কিন্তু গল্পটা অন্য হয়ে যাবে। কীরকম অন্য হয়ে যাবে? মেশিন, এই যে মেশিন এবং টোটাল সিস্টেমটাই এবার যা আমি শুনলাম, আমি আরেকটু স্টাডি করে নিই। আমি অল্প স্টাডি করতে পেরেছি, আজকে সময় কম ছিল। আমি একটু স্টাডি করে নিই। আমি আগামী দিন আপনাদেরকে জানাবো যে এই যে ওয়ান নেশন ওয়ান ভোটে আমাদের কি কি বেনিফিট হতে যাচ্ছে, বা দেশের কি বেনিফিট হতে যাচ্ছে, বা রাজ্যের কি বেনিফিট হতে যাচ্ছে। ঠিক আছে? তো এই ওয়ান নেশন ওয়ান ইয়েতে আমরা যারা সত্যিকারের চাই যে দেশের উন্নতি হোক, দেশের উন্নয়ন হোক, দেশ ডেভেলপ করুক, তাদের জন্য একেবারে পারফেক্ট স্টেপ নিয়ে নিল সেন্ট্রাল গভর্নমেন্ট। পারফেক্ট স্টেপ। আমরা চাই যারা যে সঠিকভাবে কাজ হোক, দেশ ভালো থাকুক, আমরা ভালো থাকবো। দেশ যদি অসুস্থ থাকে তাহলে আমরা দেখুন, এই অসুস্থতার কারণে একটা কথা মনে পড়ে গেল। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 1997-এ একটা সার্কুলার জারি করেছিল। তাতে ডাক্তারদের উদ্দেশ্যে একটা কথা বলেছিল, সেটা হচ্ছে যে শুধু রোগীকে ওই মানে সিমটোমেটিক, আমার আজকে সর্দি কাশি হয়েছে, আমাকে ওইটুকু ট্রিটমেন্ট করে ছেড়ে দিল। আমার পায়ে ব্যথা, আমার পেটে গ্যাস, আমার কনস্টিপেশন, আমার মাথা ব্যথা, ডাক্তাররা শুধু এইটুকু করে ছেড়ে দিচ্ছে। তাতে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 1997-এ, আজকে না, তখনই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিন্তু চেতাবনী দিয়ে দিয়েছিল। কী বলছিল না, এভাবে ট্রিটমেন্ট করা যাবে না। ডাক্তারদের উদ্দেশ্যে কড়া বার্তা ছিল, তোমাকে আগে সমাজটাকে চেঞ্জ করতে হবে, তবেই অসুখ কমবে। সমাজের মধ্যে যে এই যে জড়িবুটি হয়ে আছে, যত মানে দুর্গন্ধ পচে গেছে, এই যে পচা এই জায়গাটা তোমাকে ঠিক করতে হবে। ডাক্তাররা কিন্তু, জুনিয়র ডাক্তাররা কিন্তু আজকে সেই সমাজকেই শুধরানোর জন্য নেমেছে। সুতরাং এই সমাজ সংস্কারক হিসাবে আমরা রামমোহনের নাম জানতাম,
আমরা বিদ্যাসাগরের নাম জানতাম, আজকে আমরা এই নতুন সময়ে এসে এই 2025-এর দোরগোড়ায় এসে 24 শেষ 25-এর দোরগোড়ায় এসে আমরা এই জুনিয়র ডাক্তারদেরকেও স্যালুট করছি। তারাও আমাদের এই সমাজকে সংস্কার করার জন্য নেমেছে, সমাজকে দূষণমুক্ত করার জন্য নেমেছে। শুধু এই নয় যে ওই ডিসিকে সরিয়ে দিলাম, 4টে ওই স্বাস্থ্য সচিব সহ মুক্তমুখকে সরিয়ে দিলাম, ডিসি নর্থকে অন্য জায়গায় বসিয়ে দিলাম, এটাতে সমাজ সংস্কার নয়। সমাজ সংস্কারের জন্য আমাদের আরও এগিয়ে আসতে হবে। ডাক্তাররা 7,000 7,500 ডাক্তার কিন্তু এত বড় আন্দোলন করে মমতা ব্যানার্জিকে ভয় পাওয়াতে পারতো না যদি না সাধারণ পাবলিক আমরা পাশে থাকতাম। আমরা পাশে ছিলাম বলে ডাক্তাররাও সাহসিকতার সঙ্গে লড়েছেন। আমি ডাক্তারদের এই জন্যে কুর্নিশ করি যে তাদের জন্যই আজকে কিন্তু কিছুটা হলেও মমতা ব্যানার্জিকে এই 13 বছরের মধ্যে পিছু হটতে দেখা গেছে, যদিও সুপ্রিম কোর্টে লেজে গোবরে হয়ে গেছে গতকাল। তো সুতরাং আমরা চাই যে সমাজটা ভালো থাকুক, সমাজটা সুস্থ থাকুক। আমরা যদি সমাজটাকে সুস্থ রাখতে পারি তাহলে আমাদের যে প্রজন্ম, পরবর্তী প্রজন্ম, আমাদের ছেলে মেয়ে, আমাদের নাতি নাতনি যারা আছে তারা কিন্তু সুস্থভাবে আগামী দিনটাকে চালাতে পারবে। আগামী দিনের দেশকে না হলে কোশ্চেন করবে, আমাদেরকে কোশ্চেন করবে, তোমরা কি করেছো, তোমাদের আমলে তো এরকম এরকম ঘটনা ঘটেছে, এরকম মুখ্যমন্ত্রী ছিল তার এগেনস্টে তোমরা কি করেছো, ওরকম প্রধানমন্ত্রী ছিল তার এগেনস্টে তোমরা কি করেছো। আমরা কিন্তু লায়াবল থাকবো, আমরা উত্তর দিতে পারবো না। সেই জন্যই ডাক্তারদের সাপোর্ট যারা করছি আমরা সাপোর্ট করে যাব। আরজি করের বিচার চাইবো, নির্যাতিতার বিচার চাইবো। আর একটা জিনিস বলবো যে জাস্টিস ফর আরজি কর, উই ডিমান্ড জাস্টিস, আর জাস্টিস আমরা নিয়েই ছাড়বো। আজকে এই পর্যন্তই। প্রতিবেদনটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করে দেবেন, আর যদি ভালো না লাগে ডিসলাইক করবেন। আর রিকোয়েস্ট থাকলো সাবস্ক্রাইব করা। নমস্কার।